এখন শেষ পর্বে আমরা দেখেছিলাম যে মিনজু ইউনজের সাথে তার মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়ে কথা বলছিল এবং ঠিক তখনই তারা ভিতরে জুনকে দেখে। সে আবার মেয়ে হয়ে গিয়েছিল। এটা দেখে সে নিজেই অবাক হয়ে যায় এবং তাড়াতাড়ি গিয়ে আয়নায় দেখে। তারপর খুব খুশি হয় যে আমি আবার মেয়ে হয়ে গেছি। ঠিক তখনই বাইরে থেকে তাদের দুজনের কথাবার্তার আওয়াজ আসছিল। মিনজু ইউনজেকে বলছিল, যদি তোমার গার্লফ্রেন্ড সত্যিই তোমাকে ভালোবাসত তাহলে সে তোমার সাথে থাকত, তোমার স্বপ্ন পূরণে তোমাকে সঙ্গ দিত। এটা শুনে জুন তাড়াতাড়ি বাইরে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু তারপর তার পোশাকের দিকে তাকায়, কারণ সে তো জুনের পোশাক পরেছিল। তাই সে তার নানির কাপড় পরে বাইরে আসে এবং ইউনজেকে বলে, আমাকে মাফ করো, আমি দেরি করে ফেলেছি। তাকে দেখে ইউনজে খুব অবাক হয়ে যায়, কিন্তু মিনজু তাকে প্রথমে চিনতে পারে না যে এটা কে। জুন বলতে শুরু করে, আমি সব কিছু ব্যাখ্যা করছি। তখন ইউনজে বলে, তোমাকে কিছু ব্যাখ্যা করার দরকার নেই, এবং তাকে নিয়ে যেতে শুরু করে। কিন্তু মিনজু তাকে থামিয়ে বলে, তুমি তো ইউনজের গার্লফ্রেন্ড, তাই না? তাহলে তুমি এখানে কি করছো? তখন ইউনজে বলে, পরে কথা হবে, এবং জিনকে নিয়ে যেতে শুরু করে। কিন্তু জিন মিনজুকে বলে, হ্যাঁ, আমি তার গার্লফ্রেন্ড এবং আমি জিহানের নানাজির খুব কাছের মানুষ। তারপর মিনজু তার নানির কাপড় দেখে বলে, তুমি এমন কাপড় পরে এসেছ, আর জিয়ান কোথায়? তখন জিন ভাবতে শুরু করে, আমি কি বলবো? তখন ইউনজে হঠাৎ বলে ওঠে, সে তো আবার চলে গেছে। একটু আগেই সে বলল যে তার কিছু জরুরি কাজ আছে আর সে চলে গেছে। কিন্তু মিনজুর দৃষ্টি জিনের জুতোর দিকে পড়ে। এটা তো জিনের জুতো, তাই না? তখন ইউনজে অজুহাত দেয়, হয়তো সে ভুল করে ফেলেছে, অন্ধকারে ঠিকমতো দেখতে পায়নি, তাই ভুল জুতো নিয়ে চলে গেছে। কিন্তু মিনজুর কাছে সবকিছু খুব অদ্ভুত লাগছিল, যে হঠাৎ এই মেয়েটি কোথা থেকে এলো আর জিন কিছু না বলে উধাও হয়ে গেল। আসলে কি চলছে? তখন জিন ইউনজের হাত ধরে বলে, এখন এটা জরুরি যে আমি তার গার্লফ্রেন্ড এবং আমি ফিরে এসেছি। এটা দেখে মিনজুর মোটেও ভালো লাগেনি, কারণ সে তো মিনজুর সাথে তার সুযোগ তৈরি করার চেষ্টা করছিল। কিন্তু হঠাৎ এই মেয়েটি কোথা থেকে এসে পড়ল? পরের দিন যখন সবাই ফিরে যাচ্ছিল, তখন নানাজি তাদের জন্য অনেক কিছু তৈরি করে দিয়েছিলেন। তখন মিনজু নানাজির কাছে জিনের বিষয়ে জিজ্ঞাসা করে, তার কি এমন জরুরি কাজ পড়ল যে সে হঠাৎ চলে গেল? তিনি বলেন, আরে সে আমাকে কিছু বলেছিল, কিন্তু আমি ভুলে গেছি, জানি না সে কি বলেছিল। মিনজুও চিন্তিত হয়ে পড়ে, তাই সে জিনকে ফোন করে, কিন্তু ফোন বন্ধ পায়। মিনজু আর মিনিয়ং জিন সম্পর্কে অনেক প্রশ্ন করতে শুরু করে। তখন ইউরি বলে, এখন থাক, তার নিশ্চয়ই কোনো জরুরি কাজ ছিল, তাই সে চলে গেছে। তারপর সবাই চলে যাওয়ার জন্য তৈরি হয়। তখন জিন বলে, তোমরা এগিয়ে যাও, আমার এখানে কিছু কাজ আছে। ইউনজো বলে, আমিও একটু পরে আসছি। তখন মিনজু তাকে বলে, তুমি এখানে কি করবে? তখন ইউরি তাকে বলে, এতে তোমার কি, এবং তাকে জোর করে নিয়ে চলে যায়। তখন ইউনজে ওয়াশরুমে চলে যায়, আর নানাজি তাদের সাথে কথা বলেন। তিনি বলেন, তুমি খুবই মিষ্টি, আর গতকাল তুমি ছেলের রূপে একদম তোমার মায়ের মতো লাগছিলে। সে ঠিক এমনই ছিল, তুমি ছেলে হিসাবে খুবই কুল ছিলে, আর যদি তুমি আবার ছেলে হয়ে যাও তাহলে নিজেকে কাউকে প্রমাণ করার চেষ্টা করো না, কারো তোমাকে জানার দরকার নেই। জিভান বলে, আমি চেষ্টা করব, এবং তারপর তাদের বিদায় জানিয়ে চলে আসে। পরে মিনজু যখন বাড়ি পৌঁছায়, তখন সে জিনকে দরজা খুলতে বলে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। এদিকে মিনিয়ং ইউরির সাথে তার বাড়িতে যায় কিছু জিনিস নিয়ে। ইউরি তাকে বলে, তুমি এখানে থাকো, আমরা একসাথে নুডলস খাবো। কিন্তু সেখানে অনেক আবর্জনা ছড়িয়েছিল। সে বলে, আজ থাক, আমি তোমাকে পরে ডাকবো। মিনিয়ং বলে, কি হলো, তোমার কাছে নুডলস নেই? আমি কিনে আনবো। কিন্তু ইউরি মানা করে, আর এমন সময় ভুল করে তার পায়ের নিচে একটা খেলনা চলে আসে, যার কারণে সে পড়ে যাওয়ার উপক্রম হয়, আর মিনিয়ং তাকে ধরতে গিয়ে তার সাথে পড়ে যায়। অন্যদিকে ইউনজে জিনকে শিক্ষার জন্য ছেড়ে দিতে যাচ্ছিল। তারা বুঝতে পারছিল না যে জিন যখন বাড়ি যাবে তখন মিনজুর সাথে দেখা হলে সে কি বলবে। ইউনজে বলে, এভাবে বলো যে তোমরা দুজন কাজিন, মানে জিয়ান আর তুমি। সে এখানে কিছু সময়ের জন্য ছিল, আর এখন আবার মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছে। তখন জিন বলে, আমাদের শুরু থেকে সব কিছু পরিকল্পনা করতে হবে, কারণ মিনজুকে এত সহজে বোকা বানানো যাবে না। ইউনজে যাওয়ার পর জিন চুপচাপ দরজা খোলে এবং ভিতরে ঢুকে আলো নিভিয়ে দেয়। কিন্তু ভিতরে গিয়ে অবাক হয়ে যায়, কারণ সেখানে হেজি আর মিনজু বসেছিল। তারাও তাকে দেখে অবাক হয়ে যায়। হেজি বলে,
তুমি আমার মেসেজ দেখোনি? আমি তোমাকে মেসেজ করেছিলাম। তখন জিন মিনজুকে বলতে শুরু করে, তুমি এখানে কি করছো? মিনজু বলে, এটা তো আমার জিজ্ঞাসা করা উচিত, তুমি এখানে কি করছো? হেজি কিছু বলার আগে জিন তাকে বলে, দিদি তুমি এখান থেকে চলে যাও। মিনজু অবাক হয়ে যায়, দিদি মানে? তুমি তার দিদি? মিনজু রেগে যায়, তুমি যেখানেই যাও সেখানেই পড়ে যাও, কিন্তু তুমি এখানে কি করছো? তখন জিন বলে, জিহান আমার কাজিন, আর এখন থেকে আমি এখানে থাকব। সে এখানে কিছু সময়ের জন্য ছিল, এখন আবার মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছে। ইউনজে যা বলেছিল সে ঠিক তাই বলে। তখন মিনজু হেসে বলে, ও তুমি তার কাজিন, তুমি মনে করছো আমি তোমার এই কথায় বিশ্বাস করব? জিন বলে, তোমার ইচ্ছে, বিশ্বাস করো বা না করো। তখন মিনজু জিজ্ঞাসা করে, ইউনজেও এটা জানে? জিন বলে, হ্যাঁ, সে আমাকে এখানে পৌঁছে দিয়ে গেছে। তাহলে এখন তুমি এখান থেকে যেতে পারো, আমি খুব ক্লান্ত। কিন্তু মিনজু যাওয়ার বদলে তার রুমে চলে আসে এবং দেখে যে জিয়ানের সব জিনিসই সেখানেই রয়েছে। তখন সে বলে, হয়তো তার এগুলোর দরকার ছিল না, তাই নিয়ে যায়নি। এত প্রশ্নোত্তরের পর সে চলে যায়, আর জিনও রিল্যাক্স করে যে ঠিক আছে, আমি সব কিছু ভালোভাবে সামলে নিয়েছি। তখন মিনজুর একটা মেসেজ আসে জিয়ানের জন্য, তুমি এভাবে বিনা বিদায় কেন চলে গেলে? আমার খারাপ লাগছে, মেসেজ পেলে আমাকে উত্তর দিও। এটা দেখে জিন বোঝে যে সে ঝামেলা করছিল না, সে সত্যিই জিয়ানের জন্য চিন্তিত ছিল। রাতে ইউনজেকে দেখা যায়, তার বোন ইউনা তার কাছে আসে। সে তার আর জিয়ানের জন্য ম্যাচিং মোজা এনেছিল, যেন তারা অন্য কাপলদের মতো থাকে। তখন ইউনজে বলে, এখন থেকে জিন তোমাকে পড়াতে আসবে না। ইউনা জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছে? তোমাদের মধ্যে আবার ঝগড়া হয়েছে? সে বলে, এমন কিছু নয়, এবং তাকে রুম থেকে বের করে দেয়। পরের দিন জিনকে দেখা যায়, সকালে সে ওয়াশরুমে গিয়ে শেভ করতে শুরু করে। তখন তার মনে পড়ে, এখন তো আমি মেয়ে হয়ে গেছি। তখন সে সেই দিনের কথা মনে করে যখন ইউনজে তাকে শেভ করা শিখিয়েছিল। তারপর মিনজুকে দেখা যায়, সে বাড়ি থেকে বের হয়। তখন জিয়ানের দরজায় ডেলিভারিওয়ালা খাবার রেখে গিয়েছিল। সে দেখে তাতে লেখা ছিল, আমি ফিশ বল খুব পছন্দ করি, এবং সে তাই অর্ডার করেছিল। তখন তার মনে হয় যে হয়তো সে ফিরে এসেছে, তাই সে বেল বাজায়, কিন্তু জিন দরজা খোলে। মিনজু বলে, তোমার খাবার এসেছে। আর জিয়ান কি ফিরে এসেছে? কিন্তু জিন না বলে দরজা বন্ধ করে দেয়। তারপর যখন মিনজু বাইরে যায়, তখন সে দেখে যে জিনকে দেওয়া উপহারের জিনিস ফেলে দেওয়া হয়েছে। সেই খরগোশের বাবল গান দেখে তার খুব রাগ হয়। অন্যদিকে ইয়ংসুর মা তার সাথে দেখা করতে এসেছিলেন। তিনি বলেন, পরীক্ষার জন্য বেশি চাপ নিও না, আর পরীক্ষা শেষ হলে তোমার হবু বউকে নিয়ে বাড়ি এসো। মানে আগে তার বাবা ছিলেন, এখন মাও পিছনে পড়ে গেলেন। তারপর জিনকে দেখা যায় তার নানি তার জন্য একটা পার্সেল পাঠিয়েছিলেন। তাতে একটা পোশাক আর তার ছবি যখন সে মেয়ে ছিল, এবং তার নানির ছবিও ছিল, সাথে একটা মেসেজ ছিল যাতে তার স্বপ্নের কথা বলা হয়েছিল। স্বপ্নের কথা শুনে মিনজুর কথা মনে পড়ে, যে ইউনিভার্সিটির কথা বলছিল, তাই সে সেটার সম্পর্কে খোঁজ করতে শুরু করে। তারপর ইয়ংসুকে দেখা যায় সে হেমির সাথে দেখা করতে এসেছিল। সে তাকে থ্যাংক ইউ বলতে এসেছিল যে সে তার বাবার জন্য এত কিছু করেছে। সে খুব সুন্দর করে সেজে এসেছিল। তখন হেমি জিজ্ঞাসা করে, আজ কি হলো? সে বলে, আমি তোমাকে থ্যাংক ইউ দিতে চেয়েছিলাম, তোমাকে ট্রিট দিতে চাই, চলো বাইরে যাই। তখন তার নজর একটা গাছের দিকে পড়ে। সে জিজ্ঞাসা করে, এটা এখানে কিভাবে এলো? কারণ এটা তার বাবার প্রিয় ছিল। হেমি বলে, হ্যাঁ, এটা তোমার বাবার বাগান থেকে এনেছি। তোমার মা বলেছিলেন যে তিনি তোমার সাফল্যের জন্য প্রার্থনা করতে করতে এটার যত্ন নিতেন, তাই আমি বলেছিলাম আমিও একই উদ্দেশ্যে এটার যত্ন নেব, তাই আমি এটা নিয়ে এসেছি। অন্যদিকে হেজি তার অফিসে কাজ করছিল। তখন সে তার আজকের ট্যারো কার্ড দেখে, আর তাতে লেখা ছিল যে আজ তোমার জীবনসঙ্গী তোমার সাথে দেখা করবে, তাই সাহস করো এবং তোমার ভাগ্যের কাছে যাও, জয় তোমারই হবে। তারপর জুনকে দেখা যায় সে ইউনজের সাথে দেখা করতে যায়, কিন্তু মিনজুকে তার সাথে দেখে তার মোটেও ভালো লাগছিল না। যখন মিনজু তাকে দেখে, তখন সে ইচ্ছাকৃতভাবে ইউনজের কাছাকাছি হবার চেষ্টা করে। এতে জিনের জ্বলন হচ্ছিল, কিন্তু ইউনজে যখন তাকে দেখে, তখন তাড়াতাড়ি মিনজুকে ছেড়ে তার কাছে চলে আসে, বলে, তুমি কখন এলে? আমাকে ফোন করনি কেন? কিন্তু পিছন থেকে মিনজুও চলে আসে। তখন জিন মিনজুকে রাগাতে ইউনজেকে বলে, আজ আমরা ডেটে যাব। তখন ইউনজে তাকে নিয়ে চলে যায়। তারপর তারা খেতে যায়, মিউজিক শোনে, একসাথে পুরো দিন খুব ভালোভাবে উপভোগ করে। দুজনেই একসাথে খুব খুশি ছিল। তখন জিন তাকে ইউনিভার্সিটির কথা বলে, আমি খোঁজ করেছি, সেটা খুব ভালো, নাসা তো তার কাছেই, তাই না? তারপর তাকে তার নানির আর তার নানির ছবি দেখায়। নানির কথা বলে যে তিনি একজন কবি ছিলেন, তিনি একজন মহিলা থেকে পুরুষ হয়েছিলেন। তারপর তিনি লিখতে শুরু করেন এবং নিজের একটা আলাদা পরিচয় তৈরি করেন। তারপর বলে
আমি ইউরির মতো একজন লেখক হতে চাই, আমার স্বপ্ন পূরণ করতে চাই, তাই তোমারও মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া উচিত তোমার স্বপ্ন পূরণ করতে। কিন্তু ইউনজে বলে, আমার বিদেশে যাবার দরকার নেই, আমি এখানেই পড়াশুনো করতে পারি। কিন্তু জিন তাকে বোঝায়, তোমার যাওয়া উচিত, আমরা প্রতিদিন কথা বলবো, আমি তোমার সাথে দেখা করতেও আসব। হ্যাঁ, তবে যদি আমি আবার ছেলে হয়ে যাই তাহলে পাসপোর্ট ব্যবহার করতে পারবো না। তখন ইউনজে বলে, আমার মনে হয় আমি হয়তো জিনকে বেশি মিস করছি। সে খুবই কুল ছিল, কঠিন সময়েও সে হাসত, সে সত্যিই খুব ভালো ছিল। এমন সময় তাকে জিনের মধ্যে জিয়ন দেখা যাচ্ছিল না, তাই সে তাকে প্রতিশ্রুতি নেয় যে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে পড়াশোনা করতে হবে। তখন ইউনজে তাকে প্রতিশ্রুতি দেয়। ইউনজে জিনের জন্য একটা নেকলেস এনেছিল, সেটা তাকে পরিয়ে দেয়। জিন বলে, এটা দেখে আমি প্রতিদিন তোমাকে মনে করব। তারপর তাকে এতদিন তার সাথে থাকার জন্য ধন্যবাদ দেয়। অন্যদিকে ইয়ংসু হেমিকে নিয়ে একটা রেস্তোরাঁয় যায়। তখন সে তাকে পানীয় দেওয়ার জন্য বলে। হেমি বলে, তুমি তো পান করো না, তাই না? তখন সে বলে, হ্যাঁ, কিন্তু আমার কিছু বলার জন্য সাহস দরকার, তাই আমাকে পান করতে হবে। হেমি ভাবছিল হয়তো আজ সে আমাকে প্রস্তাব দেবে, কিন্তু সে বলে, আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই যা তুমি আমার জন্য এবং আমার বাবার জন্য করেছ। কিন্তু এখন আমি আমার পুরনো জীবনে ফিরে যেতে চাই। মানে এখন সে আবার পড়াশোনায় মনোযোগ দিতে চায় এবং হেমির দেওয়া ঘড়িটা তাকে ফিরিয়ে দেয়। মানে সে চায় না যে এখন সে তার সাথে দেখা করুক। এদিকে ইউনজে বাড়িতে ইউনা তার রুমে ইউনিভার্সিটির ব্রোশার দেখে ফেলে। সে সেটা পড়ে এবং তার মা বাবাকে এটা সম্পর্কে বলে। তাতে লেখা ছিল যদি সে তাদের প্রোগ্রামে যোগ দেয় তাহলে তাকে 1 বছরের টিউশন ফি এবং বেতনও দেওয়া হবে। এটা শুনে তারা সবাই খুব খুশি হয়ে যায় যে ইউনজে এত প্রতিভাবান। ইউনা বলতে শুরু করে, আমাকে তোমার সাথে নিয়ে যাও। বেচারা ইউনজে ভাবতে শুরু করে যে এই খবর এত দূর পৌঁছে গেছে। অন্যদিকে হেজি ভুল নিয়ে ইয়ংসুর বাড়ির পথে অপেক্ষা করছিল। যখন সে আসে তখন সে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন হেজি বলে, আমি আমার অনুভূতি জানাতে এসেছি। কারণ তার ট্যারো কার্ডে লেখা ছিল যে তাকে আজই সবকিছু বলতে হবে, তাকে সাহস দেখাতে হবে, তাহলে তার ভালোবাসা পাওয়া যাবে। তাই সে বলে, আমি তোমাকে পছন্দ করি। যখন আমরা প্রথম দেখা করেছিলাম তখন থেকে আজ পর্যন্ত আমি কখনো তোমাকে ভুলতে পারিনি, আর তোমাকে এখনই উত্তর দিতে হবে না। আমি শুধু বললাম কারণ আজ খুব ভালো দিন। আমি কখনো বলিনি কারণ ভেবেছিলাম তুমি আমাকে প্রত্যাখ্যান করবে। কিন্তু এখন আমি আর না বলে অনুশোচনা করতে চাই না, এমনকি যদি তুমি আমাকে প্রত্যাখ্যান করো। ইয়ংসু হাসতে শুরু করে, বলে, তুমি মদ্যপান করে এসেছো। হেজি বলে, তুমি বুঝে গেছো, আমি খুব নার্ভাস ছিলাম তাই পান করতে হয়েছে। কিন্তু পান করার সাথে এর কোনো সম্পর্ক নেই, আমি আমার অনুভূতির হৃদয় থেকে বলছি। এবং তাকে ফুল দেয়। ইয়ংসু ফুলের জন্য ধন্যবাদ দেয়, কিন্তু তারপর বলে, আমি দুঃখিত, আমি তোমার অনুভূতি ফিরিয়ে দিতে পারবো না। তখন হেজি বলে, ঠিক আছে, তুমি ভুলে যাও আমি যা বলেছি। তখন ইয়ংসু বলে, যখন আমি আমার কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন তোমার কথা ভেবে আমার খুব ভালো লাগতো। যখন আমি ভবিষ্যতে চিন্তায় ছিলাম তখন আমি আমার হাই স্কুলের সময় মনে করতাম, যখন তুমি আমার সাথে ছিলে। তোমার মতো বন্ধু পেয়েছি বলে আমি খুব কৃতজ্ঞ। আমি একটা ভালো জীবনযাপনের চেষ্টা করব, যাতে আমরা ভালো বন্ধু হয়ে থাকতে পারি। মানে সে তাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। এরপর হেজি বাড়ি যায় এবং মাতাল হয়ে জোরে জোরে চিৎকার করছিল এবং কাঁদছিল। তখন মিঞ্জুও পান করতে তার কাছে আসে। হেজি বলে, আমি তোমার সাথে পান করতে পারবো না। মিঞ্জু বলে, আমি এখানে কথা বলতে আসিনি, আমি শুধু পান করতে চাই, আমার কারো পরামর্শের দরকার নেই। কিন্তু কিছুক্ষণ পর দুজনেই মাতাল হয়ে বেস্ট ফ্রেন্ডের মতো নাচছিল এবং একসাথে গান গাইছিল। এখন মিঞ্জু জিন নিয়ে চিন্তিত ছিল, তাই সে হেজিকে জিজ্ঞাসা করে, জিন আর জিয়নের মধ্যে আসলে কি আছে? হেজি বলে, তারা দুজন কাজিন। জিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রে আছে এবং বারবার এটাই বলা হচ্ছিল কারণ জিন তাকে এটাই বলতে শিখিয়েছিল। কিন্তু হঠাৎ সে কাঁদতে শুরু বলে, আমি প্রথমবার আমার অনুভূতি কাউকে জানিয়েছিলাম, কিন্তু প্রত্যাখ্যাত হয়েছি। তখন মিঞ্জু বলে, তুমি জানো ইউনজে আমাকে প্রতিবার প্রত্যাখ্যান করে, এবং দুজনই কাঁদতে শুরু করে। হেজি বলে, তুমি তাদের মাঝে আসতে পারো না। মিঞ্জু বলে, আমি কেন আসতে পারবো না? হেজি নিজেকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু তারপর বলে, আমি শুধু তোমাকে বলছি, তাই এটা গোপন রাখো। মিঞ্জুও বলে, ঠিক আছে, এটা আমার ঠোঁটের মধ্যেই থাকবে, আমি কাউকে বলবো না। তখন হেজি বলে, জিন আর জিয়ন একই মানুষ। মিঞ্জু হাসতে শুরু করে, তুমি কি বলছো? তখন হেজি বলে,
আমাদের পরিবারে প্রজন্মের পর প্রজন্ম ধরে এটা চলে আসছে যে একজন মেয়ে ছেলে হয়ে যায়, কিন্তু আমার ভাগ্য ভালো যে আমি ছেলে হইনি। কিন্তু আমি সত্যি বলছি, তাই কাউকে বলো না, নইলে সমস্যা হয়ে যাবে। এবং কথা বলতে বলতে সে মিঞ্জুর কাঁধে ঘুমিয়ে পড়ে। তখন জিন সেখানে আসে এবং তাদের এভাবে দেখে অবাক হয়ে যায়। সে হেজিকে জাগিয়ে দেয়। তখন হেজি তাকে দেখে বলে, আমার বোন এসে গেছে, এখন আমি তোমাকে জিয়ন বলবো না জিন। তখন জিন তাকে চুপ করিয়ে তাড়াতাড়ি নিয়ে চলে যায়। মিঞ্জু মাতাল ছিল ঠিকই, কিন্তু তার মাথা পুরোপুরি কাজ করছিল। সে সেই দিন পার্টির দিন মনে করে যখন জিন হঠাৎ তাকে থামাতে এসেছিল, এবং সেই দিন হাসপাতালে সে বলেছিল যে সে ইউনজের গার্লফ্রেন্ড। তারপর নানাজির বাড়িতে জিন হঠাৎ এসে পড়ে। তাই সে পরে নিচে গিয়ে জিনের সাথে দেখা করে এবং বলে, সত্যি বলো, তুমি জিন নাকি জিয়ন? জিন অবাক হয়ে বলে, তোমার কথার মানে কি? তুমি আমার বোনের কথায় বিশ্বাস করছো? সে তো মাতাল অবস্থায় বলছিল। মিঞ্জু বলে, আমি জানি, কিন্তু যখন আমি নিজে থেকে ভেবেছি তখন আমি সব বুঝে গেছি। তাই বলো, তুমি কে? আমার আর ইউনজের মাঝে কেন আসছো? জিন হাসে, তোমার সমস্যা কি? ইউনজে তোমাকে কতবার বলেছে তার গার্লফ্রেন্ড আছে যে আমি, কিন্তু তবুও তুমি জোর করে তার পিছনে পড়ে আছো। মাঝে তো তুমি ঢুকছো, তুমি সীমালঙ্ঘন করছো। সেই দিন এমার্জেন্সি রুমে তুমি তার বাবা মাকে দেখাচ্ছিলে যে তুমি তার গার্লফ্রেন্ড। তুমি কি করে জানলে? এটা শুনে জিন চুপ হয়ে যায়। তারপর বলে, জিয়ন আমাকে সব বলে, এবং সেই রেস্তোরাঁর ঘটনাটাও বলেছিল যে তুমি সেখানে ইউনজের ওপর নিজের অধিকার জমাচ্ছিলে। তার বাবা মার আমি কেবল তার ওপর অধিকার জমাতে পারি। আর জিয়ন আমাকে এটাও বলেছে যে তুমি নানাজির বাড়িতে ইউনজেকে চুমু খেয়েছিলে। তোমার সাহস কি করে হলো তাকে চুমু খাওয়ার? আর এখন তুমি ভাবছো যে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে তুমি তাকে আমার কাছ থেকে চিনিয়ে নেবে, কিন্তু এটা হবে না। এই কথায় মিঙ্গু খুব রেগে যায়, তাই জিনের চুল টানতে শুরু করে, আর জিনও তার চুল ধরে ফেলে, এবং তারা সেই দিনের মতো আবার লড়াই শুরু করে, একে অপরকে হুমকি দিতে শুরু করে। তাদের আওয়াজ শুনে হেজিও জেগে ওঠে। তাই সে পুলিশে ফোন করে বলে, আমার পাশের বাড়িতে দুটো কুকুর পাগলের মতো লড়ছে। এটা শুনে তারা আরও জোরে একে অপরের চুল টানতে শুরু করে, এত জোরে যে দুজনের হাতেই চুল চলে আসে। পরের দিন মিঞ্জু কাঁদতে কাঁদতে ইউনজের কাছে যায়। তাকে বলে, তোমার গার্লফ্রেন্ড খুব খারাপ। সে তার দুঃখের কথা শোনাতে গিয়েছিল, কিন্তু ইউনজে বলে, তোমরা দুজন আবার ঝগড়া করেছ। আর তাড়াতাড়ি জিনকে দেখতে যায়। বাড়ি গিয়ে তার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয়। বলে, তোমরা দুজন কেন ঝগড়া করছিলে? জিন বলে, এটা আমাদের মেয়েদের কথা, আর তোমাকে এত হ্যান্ডসাম হতে কে বলেছে যে মেয়েরা তোমার পিছনে পড়ে গেছে? তারপর তাকে তার পার্ট টাইম চাকরিতে যাওয়ার জন্য বলে যে সময় হয়ে গেছে। কিন্তু ইউনজে তাকে জড়িয়ে ধরে বলে, আমার যাওয়ার মোটেও ইচ্ছে হচ্ছে না। এদিকে মিঞ্জু বাড়ি ফিরেলে সেই ছেলেটি বাড়ির বাইরে তার জন্য অপেক্ষা করছিল। সে আবার রেগে যায়, তুমি আবার এসেছো? আমি তোমাকে এখানে আসতে মানা বলেছিলাম, তাই না? সে বলে, আমি আসতে চাইনি, কিন্তু তুমি আমার ফোন মেসেজের উত্তর দিচ্ছিলে না, তুমি আমাকে উপেক্ষা করছিলে। কিন্তু মিঞ্জু তাকে আবার উপেক্ষা করে ভিতরে যাওয়ার চেষ্টা করে। তখন সে তাকে ধরে ফেলে, তুমি ইউনজের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছ, তাই না? তার সাথে যেও না, তার তো আগে থেকেই গার্লফ্রেন্ড আছে। তুমি তার জন্য নিজেকে কেন কষ্ট দিচ্ছ? মিঞ্জু বলে, আমি তার জন্য নয়, তোমার জন্য কষ্ট পাচ্ছি, তাই আমার সামনে থেকে সরে যাও। কিন্তু সে খুব জোরে চিৎকার করে, তুমি তাকে এত পছন্দ কেন করো? মিঞ্জু তার হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সে ছাড়ছিল না। তখন জিন ঠিক সেই দিনের মতো এন্ট্রি নেয়। এবার তার হাতে সবজি ছিল, তাই সে সেই সবজি দিয়ে সেই ছেলেকে মেরে দূর করে দেয়। যেমন আগে জিয়ন মিঞ্জুকে বাঁচিয়েছিল, এবার জিন তাকে বাঁচায়, ঠিক একইভাবে একই অ্যাকশনে। তারপর সে মিঞ্জুর ওপর রেগে যায়, এটা তো প্রথমবার নয়, তোমার পালানোর চেষ্টা করা উচিত, এভাবে দাঁড়িয়েছিলে কেন? তারপর তাকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়। তখন সেই ছেলে আবার কথা বলতে আসে। তখন জিন ঠিক আগের মতো তাকে মারে, বলে সে তোমাকে পছন্দ করে না, আর তুমি আবার কেন এসেছো? এবং তার নামও জানত। ছেলেটিও তাকে চিনে ফেলে যে তুমি তো ইউনজের গার্লফ্রেন্ড, তাই না? কিন্তু জিনের মার খেয়ে চুপচাপ চলে যায়। এখন তার এমন কাণ্ড দেখে মিঞ্জুরও সন্দেহ হচ্ছিল। সে বলে, আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা হতে পারে না, কিন্তু এখন যা হলো এটা সম্পর্কে শুধু আমি আর জিয়ন জানত। তাহলে তুমি কি করে জানলে? তার নাম কি করে জানলে? এটা শুনে প্রথমে জিন একটু ঘাবড়ে যায়, তারপর ভেবে বলে, আমি তোমার জন্য দয়া দেখিয়ে তোমাকে সাহায্য করলাম, আর তুমি এমন বাজে কথা বলছো? তারপর তার হাত ধরে তাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মিঞ্জু তার হাত ছাড়িয়ে জিয়নকে ফোন করে। প্রথমবারে জিয়ন তার ফোন কেটে দেয়, কিন্তু আবার ফোন করলে সে তার সামনে ফোন তুলতে পারে না। তখন মিঞ্জু বলে, তোমার নাম্বার, তুমি জিয়ন তাই না? তখন জিন ফোন তুলে বলে, হ্যাঁ এটা আমি। এটা দেখে মিঞ্জু অবাক হয়ে যায় যে এসব আসলে কি হচ্ছে, আর যদি তুমি জিয়ন হো তাহলে এটা কিভাবে সম্ভব? আর এখানেই এই পর্ব শেষ হয়।